তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোকে চাই গল্পের পার্ট 5 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। শুভ্র হয়তো রুমেই আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকেই আমি হাঁ করে, উনি এর মধ্যে শাওয়ারও নিয়ে নিয়েছেন? হাউ ফাস্ট হবেই না কেন, দেখতে হবে না কার বর। ইচ্ছে করছে কাজলের টিপ দিয়ে দিই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকে লিপটে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো ছুঁয়ে দিই আলতো হাতে। হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন। হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়, ন্যাকামো। আগে তো খালি গায়েই হুটহাট সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জার কারখানা দিয়ে বসে গেছে। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো। আমায় নিয়ে বিছানায় গিয়ে বললেন, কই ভেবেছিলাম স্টার জলসার হিরো হিরোইনের মতো 5 থেকে 10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারায় যাব, কিন্তু তার হলো কই। ওই যে আমার বর বলে কথা, ব্যাটা এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমেও ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট করে বললেন, সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে। বেটা খচ্চর একটা, জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছে তো করছে তোর সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই বেটায় সব নষ্ট করে দিল। শালা আবাল, তোর ঘাড়ে নীলিমার ভূত এসে চাপবে, দেখে নিস। উনি ওয়াশরুম থেকে বের হয়েই ল্যাপটপ নিয়ে বসলেন। অ্যাজ ইউজুয়াল আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার উনি ভ্রুকুচকে আমার দিকে তাকালেন। হোয়াট, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ইচ্ছা, তাহলে ওদিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। তো উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনি কাজ করছেন, ভালো কথা, করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি কাজ করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আর আপনার দিকে তাকিয়ে থাকবো। হোয়াট রাবিশ, বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে। আমি তো বাচ্চাই। এই জুনের 1 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু। বলেই চট করে ওনার কোলে বসে গেলাম। হঠাৎ করে যে আমার কি হলো বুঝতে পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। শুভ্র প্রথমে ভাবাচাকা খেয়ে গেলেন। বিষয়টা বুঝতে পেরে রাগী চোখে আমার দিকে তাকালেন। আরে, এইভাবে তাকান কেন? জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলেই ওনার গলা জড়িয়ে ধরলাম। স্ট্যান্ড আপ, আই সেড স্ট্যান্ড আপ, ড্যাম ইট। ভয়ে আমি কেঁপে উঠলাম, কিন্তু নড়লাম না। মা বলে, যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউজড অবশ্যই হবে, আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর। আমিও সেই ট্রিক ইউজ করলাম। চুপ, একদম চুপ, চেঁচাবেন না একদম। আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোমান্স করতে এসেছি? বইয়েই গেছে, আপনার মতো আনরোমান্টিক পার্সনের সাথে রোমান্স করার চেয়ে কচু গাছের সাথে রোমান্স করা ভালো। বুঝতে পারলাম উনি ভড়কে গেছেন। আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড। এই সুযোগে ঝট করে ওনার কল থেকে উঠে গেলাম। ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো কোচিং ঠিক করেছেন? আমি এভাবে প্রসঙ্গ পাল্টাতেই উনি এবার আরো অবাক হলেন। কোনো রকমে বলেন, ভর্তি ফি যাবত কত টাকা লাগবে? কেন, সেটা দিয়ে তুমি কি করবে? বললে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। সব মিলে 20,000-এর মতো লাগতে পারে। ও থ্যাঙ্কস। বলেই ফোন হাতে ব্যালকনিতে চলে এলাম। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। কোচিংয়ের কথা না তুললে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে। এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। আম্মুর আইডিয়াটার জন্য আজ একটুর জন্য বেঁচে গেছি। উফ, এসব ভাবতে ভাবতেই ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়াই এখন একমাত্র ভরসা আমার। ঋতু, কেমন আছিস বোন? একদম কথা বলবা না। আমাকে একবারও ফোন দিছো তুমি? ফোন চেক করিস তুই? কতবার ফোন দিছি তুই তুলছিস? না মানে আসলে কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া, কি হয়েছে, কাঁদিস কেন? আমার ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলছিলা যে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবা। আমি তোকে মানা করলাম কবে? আজই কিনে পাঠিয়ে দিচ্ছি। এই না না, কি হলো?
না মানে বলছিলাম কি, তুমি টাকাটা পাঠিয়ে দাও, আমি নিজের পছন্দ মতো কিনে নিব। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই। আচ্ছা বাবা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে নে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 পাঠাচ্ছি বোন। আমারও মনটা খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার নিয়েছেন, ভাইয়ার টাকায় সংসার চলে। এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচে টানাটানি পড়বে। নিজেকে কেমন অসহায় লাগছে। ভাইয়া, আমার এত লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই। তুমি আমাকে 35,000 টাকা পাঠিয়ে দাও, ওতেই হয়ে যাবে। কি যে বলিস, একদম না। আমি তোকে না না না, আমি যা বলছি তাই হবে, নয়তো আমার চাই না। এত জিদি কেন তুই? আচ্ছা ঠিক আছে। সো সুইট বুইরা, ভালো থাকিস বুড়িটা, নিজের খেয়াল রাখিস। তুমিও। ভাইয়ার সাথে কথা বলে পিছিয়ে ঘুরতেই দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছেন। আমি তাকাতেই বলে উঠলেন, ল্যাপটপ চাই। আমাকে বললেই তো হতো, ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমার ভাইয়া আমাকে কখনো ডিস্টার্ব বলে মনে করে না। এনিওয়ে, আজ আমাকে কোচিংয়ে অ্যাডমিট করতে যাবেন নাকি? ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন ওনার রেসপন্সিবিলিটি নাও। আর হ্যাঁ, বিকালে তোমাকে নিয়ে যাব কোচিংয়ে, তৈরি থেকো। ও, তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তি ফিটা নিয়ে নিন প্লিজ। সবার সামনে আমি পে করলে ব্যাপারটা খারাপ দেখায়। মানে সিম্পল, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য তো টাকার প্রয়োজন হবে, আর টাকাটা নিশ্চয়ই আপনি দিবেন না? অবশ্যই আমি দিব, আর এটাই স্বাভাবিক। কেন দিবেন? কজ আই এম ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি। হা, হাসালেন আমায়। হাজব্যান্ড? কখনো হাজব্যান্ডের মতো কোনো আচরণ করেছেন এখন পর্যন্ত যে আজ হাজব্যান্ডের কথা বলছেন? আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো ঘাড়ে বোঝা হিসেবে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। রোদ, তুমি এভাবে কেন বলছো? কিভাবে বলেছি? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম, নাথিং এলস। তাছাড়া আমি আপনার তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে। এমন টাইপের মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়া আপনার মতো মানুষের শোভা পায় না। রোদ প্লিজ, আমি ওগুলো রাগের মাথায় বলেছিলাম, প্লিজ লেট ইট গো। আমি তখন নিজের মধ্যে ছিলাম না রোদ। ইটস টোটালি ইয়োর পার্সোনাল প্রবলেম বলে ওনার সামনে থেকে চলে আসলাম। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ট করলে তা মানুষকে কতটা ক্ষতবিক্ষত করে। বিকাল 3টা। রোদ, তোমার এখনো হয়নি? আমরা লেট হচ্ছি। শেষ, চলুন। চলো। একটু শুনুন। কি? টাকাগুলো রাখেন। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটি পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি অবাক হলাম। উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? উনার দিকে ভ্রুকুচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি আমার টাকা নিবে না ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুদা কেন বানাচ্ছ? ভাইয়ার থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাইয়া। তুমি এখনো ছোট, তাই বুঝতে পারছো না, কিন্তু এর চেয়ে অসম্মানজনক বিষয় আর হতেই পারে না। আশেপাশে মানুষ বলবে, ওই দেখো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবু ভাইয়ের টাকা উড়াচ্ছে, ব্লা ব্লা। তুমি যেহেতু এবারের বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা, তাই কি না বলো? আমি বোকার মতো মাথা নাড়ালাম, কারণ বিষয়টা সত্যিই চিন্তার। আমি তো এভাবে ভাবি নাই। এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা কই পাবো? বলেই মুখ ঘুমরা করে বিছানায় বসে পড়লাম। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে তুমি আইডিয়াটা ইউজ করতে পারো। কি আইডিয়া? তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দিবে, সিম্পল। মানে আমার কাছে তো টাকাই নেই, আমি আপনাকে দিব কিভাবে? আরে দেখো, তুমি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হচ্ছ, ভালো পড়াশোনা করবে, ভালো ভার্সিটিতে চান্স পাবে, একসময় গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন না হয় দিয়ে দিও। এতদিন আমার থেকে লোন হিসেবে নাও, আমি হিসেব রাখবো। কিন্তু ওকে, তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ। ওনার আইডিয়াটা আমার বেশ ভালোই লাগছে, তাই আর ঝামেলা না করে ওনার কথায় রাজি হয়ে গেলাম আর বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করব। উনি যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিচ্ছি। আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়ে বলে উঠলেন, অবশ্যই দিবা, না দিলে তোমার নামে কেস করব। আমি তো টাকা ছাড়ার মানুষ নই। আচ্ছা যাও, এক কাপ কফি নিয়ে আসো এখন। এত সুন্দর আইডিয়া দিলাম, ট্রিট দিবা না? আমি ফ্রিতে কিছু করি না গো। আমিও আর কিছু বললাম না, মুখ ভেঙিয়ে নিচে চলে গেলাম।
কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যেই শুভ্র মুচকে হাসতেও ঠোঁটের কাছ থেকে ট্যাক্স নেয়, সেই শুভ্র বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসছেন। ওনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে ওনার পেটে রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু ওনার হাসি থামছে না। আমার জানা মতে হাসির মতো তো কিছুই হয়নি, তাহলে উনি ভাবে হাসছেন কেন? হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? নীলিমার ভূত সত্যি সত্যি ঘাড়ে চাপেনি তো? আমার দোয়া যে এত তাড়াতাড়ি গ্র্যান্টেড হয় তা তো জানা ছিল না। আজকের পার্টটি এখানেই শেষ। পরবর্তী পার্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।